স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের ঢাকা সফরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দারিদ্র্য বিমোচন এবং ঋণের অর্থ যথাযথ ব্যবহারে এই দেশকে অনুসরণ করবে স্বল্পোন্নত অনেকেই। এতে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ দর কষাকষিতে প্রাধান্য বাড়বে। আজ আমরা আলোচনা করব বিশ্ব ব্যাংকের সহায়তা এবং এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আসার এইচ মনসুর। তার আগে আমরা দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদন। ২০ বছরে ২ কোটির বেশি মানুষকে দারিদ্র্য রেখার উপরে ওঠানোর নজির সৃষ্টি করেছে বাংলাদেশ। তারই স্বীকৃতি দিতে বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবসে বাংলাদেশ সফর করলেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট। স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশের বড় অর্জন বলছেন বিশ্লেষকেরা। এতে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টানা হবে বিভিন্ন ফোরামে। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জনগুলো গত 4 দশকে, এটা আন্তর্জাতিক দারিদ্র নিরসন দিবসকে উপলক্ষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রাখতে পেরেছে বলে আমার মনে হয়। পদ্মা সেতু নিয়ে ডেফিনেটলি এটা মেজর একটা এবং হাইয়েস্ট লেভেলে চলে গেছিল সেটা। সেখান থেকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আসলে এমন হয় যে এটা এখন ইজি হয়ে গেছে, এই জিনিসটা মোটামুটিভাবে পেরিয়ে এসেছি বলে আমার ধারণা। কিমের সফরে অপুষ্টি রোধে ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় $3 বিলিয়ন ঋণের প্রতিশ্রুতি এসেছে। ঘোষণা এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি এর তহবিল 50 ভাগ বাড়ানোর, যেখান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায়। গেল 4 দশকে এই ঋণের সর্বোচ্চ ব্যবহার করতে পারায় ভবিষ্যতে দর কষাকষির সুযোগ বাড়বে বলে মনে করেন তারা। পজিশন অফ স্ট্রেংথ থেকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা ভালোভাবে নেগোশিয়েট করতে পারবো যে কী ধরনের সাহায্য আমাদের দরকার। আগেকার মতন তারা এই প্রজেক্ট নেন, ওই প্রজেক্ট নেন, কিংবা এটা নিলে এই করতে হবে, তখন এই ভুল বুঝাবুঝিগুলো যেগুলো, এটার সুযোগ বোধহয় অনেক কমে এসেছে। আমি তো বেশ কয়েকটা প্রেসিডেন্টের সফর দেখেছি এ পর্যন্ত, এবং এটা আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ভিজিটস যে বাংলাদেশের দুপক্ষের জন্যই। পদ্মা সেতুতে দুর্নীতি চেষ্টার অভিযোগের পর থেকে দেশের অবকাঠামো খাত থেকে অর্থায়ন সরিয়ে নিয়েছে বিশ্ব ব্যাংক। আগামীতে এই খাতে ফের অর্থায়নের আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। গত 20 বছরে বাংলাদেশে 2 কোটির বেশি মানুষকে বাংলাদেশের দরিদ্র সীমার উপরে ওঠাতে সক্ষম হয়েছে বাংলাদেশ, এবং এরই স্বীকৃতিস্বরূপ বলা যেতে পারে যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে এসে গেছেন, এবং আমরা সকলেই বলছি এটা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। কিন্তু সেটা একই কথা, একই সাথে সাহায্য যেতে পেতে হলে যে ধরনের শর্তের কথা বলছে বিশ্ব ব্যাংক, সেই শর্তগুলো তো আসলে রিমেইন ইন ফোর্স, সুশাসনের কথা বলা হচ্ছে, সেই জায়গাটা কি আমরা আসলে কতটা গুরুত্ব দিচ্ছি? দেখুন, বিশ্ব ব্যাংক কতগুলো আন্তর্জাতিক রীতিনীতির মাধ্যমে পরিচালিত হয়, রাইট, এবং এই যে বাধ্যবাধকতা, এটা কিন্তু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের জন্য অব্লিগেটরি, অর্থাৎ এটার বাইরে কিন্তু বিশ্ব ব্যাংকের কর্মচারী বা কোনো প্রোগ্রাম বা কোনো প্রতিনিধি যেতে পারবে না। অর্থাৎ আইনগত যেসব বিধিনিষেধ আছে সেটা কিন্তু প্রত্যেকটা মেম্বার বিশ্ব ব্যাংকের যে বোর্ডে যারা আছে, বাংলাদেশও সেখানে আছে, রাইট, তারাই কিন্তু সেটা করেছে। যে এটাও ঠিক না যে এটা কোনো ব্যুরোক্রেসি কর্তৃক প্রদত্ত একটা জিনিস চাপিয়ে দেওয়া হলো। আচ্ছা, এবং প্রত্যেকটা যেগুলো বলা আছে, মানে প্রতিপালনীয় যেসব শর্ত, প্রতিপালনীয় শর্ত, আচ্ছা, সেগুলো কিন্তু গভর্নেন্স রিলেটেড থাকে, অর্থাৎ দুর্নীতি যেন না হয় সেটা একটা দিক, অর্থের যেন সদ্ব্যবহার হয় সেটা একটা দিক, আমাদের জলবায়ুর যেন কোনো ক্ষতি না হয় সেটা একটা দিক, আর একটা দিক হচ্ছে হিউম্যান সেটেলমেন্ট যেন ঠিক মতো হয়। যেমন পদ্মা ব্রিজ করতে যে অনেক লোককে সরাতে হয়েছে, কিন্তু সেটা কিন্তু বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে করেছে। রাইট। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কোনোটাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের জাতীয় স্বার্থে কোনোটাই পরিপন্থী নয়। আপনি যদি প্রত্যেকটা এগুলোকে আমরা একে একে বিশ্লেষণ করি চুলচেরা ভাবে, সবগুলোই কিন্তু জনস্বার্থের সাথে জড়িত, জনস্বার্থেই এগুলো আমাদের দরকার। এখন কথা হচ্ছে যে আমাদের নিজেদের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নেন্স প্রবলেম সর্বজনস্বীকৃত। জি, সরকারও এটা নিয়ে বলছেন তারা কাজ করছেন, কাজ করছেন, কিন্তু এখানে কোনো উন্নতি কিন্তু হয়নি, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে
গভর্নেন্স প্রবলেমটা মেইনলি আসে কোথা থেকে? দুর্নীতি থেকে। দুর্নীতিতে আমাদের অবস্থানের কোনো গুণগত উন্নতি হয়নি গত 7-8-10 বছরে, আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে হয়তো অধপতনও হয়েছে। একই দিনে টিআইবি ইন্টারন্যাশনালের যে প্রধান এসেছিলেন বাংলাদেশে। প্রধান বাংলাদেশে ছিলেন, এবং ওনার যে বক্তব্য সেটাও আমাদের শুনতে হবে, সেটা কিন্তু এই ইস্যু নিয়ে, দুর্নীতি এবং গভর্নেন্স ইস্যু নিয়ে। তো আমি যেটা মনে করি যে বিশ্বব্যাংকের সাথে আমাদের বহুদিনের সংশ্লিষ্টতা, 72 সাল থেকে একসাথেই আমরা যাত্রা শুরু করি, মানে আমাদের পাশে বিশ্বব্যাংক কিন্তু ছিল, জি। এবং আমাদের সব বড় প্রকল্প, সেটা অবকাঠামো খাতে হোক, যেমন যমুনা সেতু, বড় বড় রাস্তা হোক, এবং দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো খাতে হোক, বা আমাদের যেটাকে দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রোটেকশন সে খাতে হোক, সবগুলোতেই কিন্তু বিশ্বব্যাংক আছে। এবং আপনি একটু লক্ষ্য করবেন প্রেসিডেন্ট সাহেব যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু এমফেসিসটা ওইখানে। কোথায় তারা টাকা দিচ্ছে? স্টান্টিং, অর্থাৎ শিশুরা যেন তাদের প্রবৃদ্ধি রোধ না হয়, পুষ্টি, তারপরে কোথায়? জলবায়ু। তো এই যে জিনিসগুলো, এগুলোতে সফট খাত আমরা বলি, সফট খাত। এখানে কিন্তু চীন আসছে না, এখানে কিন্তু ভারত আসবে না, অন্য কেউ আসছেও না, অন্য বাইল্যাটারাল ডোনার তারা এখানে কিন্তু বাইল্যাটারাল ডোনাররা কি চায়? ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, মেক মানি অলসো। এক্স্যাক্টলি। এই খাতগুলোতে কিন্তু বিশ্বব্যাংকের এবং এই থাকতে হবে, এবং আমরা তাকে চাই, আমরা নিশ্চয়ই বিশ্বব্যাংকের এই সঙ্গে চাইবো। ধন্যবাদ। আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতি, আমরা নিচ্ছি 30 সেকেন্ডে একটা বিরতি। ফিরছি আবার আলোচনায়। ডক্টর মনসুর, আপনি বলছিলেন যে কিছু সফট ক্ষেত্রে, মানে যে আপনি বলছিলেন ক্লাইমেট চেঞ্জের কথা বলছেন, চাইল্ড নিউট্রিশনের কথা বলছেন, এইসব ক্ষেত্রে বিশ্বব্যাংকের মতো যারা মাল্টিন্যাশনাল ডোনার তারাই সাহায্য করে থাকেন। উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখুন উন্নয়নের ক্ষেত্রেও আমরা চিন্তা করি, আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথাও আমরা আসলে বিশ্বব্যাংকের কাছ থেকে সাহায্য নিয়ে থাকি। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুর ফান্ডিং নিয়ে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক হয়েছিল, এবং তখনও সে বিশ্বব্যাংক বলেছিল যে তারা এই শুধুমাত্র পার্টিকুলার এই প্রজেক্টেই তারা থাকছে না, তার মানে এই নয় যে তারা বাংলাদেশের অন্য প্রজেক্টে থাকবে না। তারপরেও এই সফরকে অনেকেই এক ধরনের সফলতা বলছেন যে এই তিক্ততাকে দূর হতে সাহায্য করবে। সেইটা কতখানি হয়েছে বলে আপনার মনে হয়? না, আমি মনে করি যে দেখুন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করে নাই, কিন্তু সেই সমপরিমাণ অর্থ ইমিডিয়েটলি কিন্তু তারা দুটো খাতে দিয়েছে। একটা হচ্ছে যেটাকে বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা জলবায়ুর সাথে জড়িত এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত, এই সব সাইক্লোন শেল্টার এগুলো বানানোর জন্য। আরেকটা হচ্ছে দারিদ্র বিমোচন। তারা 600 করে 1200 কোটি টাকা কিন্তু ডলার তারা সেখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, কাজেই এটাও একদিক থেকে আপনারা বলতে পারেন মানি কি ইজ ফাঞ্জেবল, অর্থাৎ বাংলাদেশ 1200 কোটি টাকা বিশ্বব্যাংকে না পেয়ে সেখানে বাংলাদেশ সরকার খরচ করলো, আচ্ছা, পদ্মা ব্রিজে, কিন্তু সেই টাকা কিন্তু বাংলাদেশকে আবার বিশ্বব্যাংক কিন্তু অন্য প্রজেক্টে সমপরিমাণ টাকা দিয়ে দিল। আচ্ছা, কাজেই ইনডাইরেক্টলি কিন্তু তারা ফাইন্যান্সিং করছে, টাকা তো টাকাই, তাই না? তো এটা ঠিক কথা যে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাহায্য করছে, এবং বাংলাদেশের হয়তো পোর্টফোলিও ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে গেছে। তারা এই প্রজেক্টের সাথে থাকতে চায় নাই তাদের বিশেষ কনস্ট্রেন্টের কারণে, মতানৈক্যের কারণে, কিন্তু তারা বাংলাদেশের পাশেই ছিল, পাশেই আছে। সেটা একদম সত্য কথা। কিন্তু আমরা যদি আর একটু চিন্তা করি যে আমরা যদি বড় বড় ইনভেস্টমেন্টের কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টের কথা বলি, AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটা কি বিশ্বব্যাংক বা অন্য যারা মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি তাদের কি চিন্তা ফেলেছে? তার জন্য কি এমন হতে পারে যে তারাও তো আসলে পয়সা খরচ করতে হবে, ফান্ডিং করতে হবে, এটা কি কোনো ইম্প্যাক্ট আছে এই নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে? না, দেখুন, AIIB হচ্ছে নতুন একটা প্রতিষ্ঠান, এবং এটা একটা যেটাকে বলা হয় জিওপলিটিক্যাল এবং অর্থনৈতিক পরিবর্তনের কারণে চায়নার যে অভ্যুত্থান বিশ্ব স্টেজে, সেটার একটা প্রতিফলন। এখানে যে জিনিসটা আপনি দেখবেন যে এখানে কিন্তু মেম্বার অনেক ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, ইউকে, জার্মানি, ফ্রান্স, এরা কিন্তু এটার মেম্বার। প্রথমে অনেকেই বিরোধিতা করেছিলেন, প্রথম দিকে না আসলেও তারা এখন ফাউন্ডিং মেম্বারস, তারাও কিন্তু ফাউন্ডিং মেম্বারস হিসেবে আছে। তো এখন যেটা জিনিসটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে এই প্রতিষ্ঠানের যে হেড, সে কিন্তু তার আগে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। সেখান থেকে উনি কি নিয়ে আসছেন? উনি নিয়ে আসছেন কিভাবে এই ধরনের প্রতিষ্ঠান চালাতে হয় সেই জ্ঞান এবং
ওই একই কথা, গভর্নেন্স। হ্যাঁ, সেই এগুলোকে এখানে নিয়ে আসবেন এবং চ্যালেঞ্জটা কি নতুন প্রতিষ্ঠানে, রাইট। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি সেখানে কি চাচ্ছে, কেন ইউরোপিয়ানরা এখানে আসতেছে, তাদের মূল কারণ হচ্ছে এখানে গভর্নেন্স এনশিওর করা, অ্যাবসলিউটলি। অর্থাৎ তাদের যে আইন কানুন কাঠামোগত বিধিনিষেধ সেটা কিন্তু বিশ্বব্যাংকের মতোই হবে, আচ্ছা, এবং আমি মনে করি সেটাই হওয়া উচিত, Absolutely, কারণ সেটাই হওয়া এটাই উচিত। হচ্ছে স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড অফ গ্লোবাল। সেটাকে কেন বাদ দিবে তারা? অ্যাবসলিউটলি। ডক্টর মনসুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় ছোট্ট একটি বিরতি যাওয়ার সময় হলো, একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকবেন। ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি বিশ্ব ব্যাংকের সহায়তা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম বিশ্ব ব্যাংকের সহায়তা নিয়ে, তাদের সুবিধা অসুবিধার কথা বলছিলাম। আমি যদি ঠিক যে দুটো প্রজেক্টের কথা বলছি, বাংলাদেশ প্রায় $3 বিলিয়ন অর্থ পেল। এই প্রজেক্টগুলো তো আসলে আমাদেরকে ফাইন্যান্স তারা করবে, তার আগে তো আমাদের কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে। সেইখানে আমাদের আসলে এখন কি ভাবা উচিত? আমরা কি আবার আগের মতো ভাববো, নাকি ইন লাইন উইথ দেয়ার কন্ডিশন আমরা ভাবা উচিত? ভাববো আমরা। দেখুন, সবচেয়ে বড় টাকাটা যাচ্ছে জলবায়ুতে। জি, $2 বিলিয়ন। 2 বিলিয়ন বা $200 কোটি। তো জলবায়ু ইম্প্যাক্ট নিয়ে বাংলাদেশকে কিন্তু সিরিয়াসলি চিন্তা করা উচিত এবং প্রস্তুতি নেওয়া উচিত, কারণ আমরা জানি আমাদের দক্ষিণাঞ্চল কিভাবে ইম্প্যাক্টেড হয়েছে অলরেডি। সেটা হচ্ছে কি, সবচেয়ে দরিদ্র এলাকাগুলো কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে, বাংলাদেশের উপজেলা হিসেবে আমরা বিশ্লেষণ করে দেখেছি যে তারা এখানে আছে, আর কোথায় আছে, এই নদী ভাঙ্গন প্রবণ এরিয়াতে আর হাওর এরিয়াতে। এই তিনটে জায়গাতে সবচেয়ে বেশি দরিদ্র লোকের সমাবেশ। এখন এই লোকগুলোকে যদি তাদের অবস্থা যদি পরিবর্তন না করা হয়, তারা কিন্তু মাইগ্রেট করে চলে আসছে ঢাকা, চিটাগং এবং অন্যান্য শহরে যাচ্ছে, এবং যে কারণে পপুলেশন সংখ্যায় অ্যাবসলিউট টার্মসে কমে যাচ্ছে দক্ষিণের ডিস্ট্রিক্টগুলোতে। গত 10 বছরে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে কোনো একটা অঞ্চলের পপুলেশন কমে গেছে, এবং সেটা ওই দক্ষিণের জেলাগুলোতে। আচ্ছা, এটাও একটা অভূতপূর্ব জিনিস। এটার মূল কারণ হচ্ছে স্যালিনিটি, দুর্যোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অভাব। তো এই যে অবস্থা, এটা থেকে ফিরিয়ে আনতে হলে পরে আমাদেরকে ওইখানে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে, যেটাকে আমরা বলি অ্যাডাপটিভ টেকনোলজি। অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ তো হবেই, যা হওয়ার সেটাই হবে। বাংলাদেশ তো আর ঠেকাতে পারবে না। আমরা এমিশন বন্ধ করলেও ক্লাইমেট চেঞ্জের উপর কিছুই ইম্প্যাক্ট হবে না, 0.00001%। আমাদের এমিশন কন্ট্রিবিউশন খুবই সামান্য, কিছুই হবে না। সেটাই কাজে আমাদের কি করতে হবে, কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া, অ্যাডাপটিভ ইনভেস্টমেন্ট করতে হবে, অ্যাডাপ্টেশন যেটাকে বলা হয়। তো অ্যাডাপ্টেশনে বড় রকমের বিনিয়োগের প্রয়োজন আছে। সরকার রিসেন্টলি ডেল্টা প্ল্যান করেছে, এটা এখন সরকারের পর্যালোচনায় আছে, জি, প্রস্তুত করা হয়েছে প্ল্যান। এই প্ল্যানে কিন্তু বলা হয়েছে যে বিনিয়োগ বাড়াতে হবে, এবং বিনিয়োগ বাড়াতে হবে, কোথায় বাড়াতে হবে সেগুলোও বলা আছে। তা আমি মনে করি যে সরকারের উচিত হবে এই বিনিয়োগের প্রজেক্টগুলোকে নিয়ে এখন বিশ্বব্যাংকের সাথে আলাপ করে। একটা জিনিস, ভালো জিনিস হচ্ছে যে বিশ্বব্যাংকের লোকেরাই কিন্তু এই প্রজেক্ট লিস্টটা আবার তৈরি করার জন্য সরকারকে সহায়তা দিচ্ছে, প্ল্যানিং কমিশনকে। আচ্ছা, তো এখানে ন্যাচারালি তারা যদি $200 কোটি নিয়ে আসে, এবং এখান থেকে যদি বড় প্রজেক্ট কিছু নিয়ে যাওয়া, যেমন পদ্মা গ্যাঞ্জেস ব্রিজ, গ্যাঞ্জেস ব্যারাজ, গ্যাঞ্জেস ব্যারাজ, মেজর ইনভেস্টমেন্ট, হয়তো $10 বিলিয়ন লাগবে। আচ্ছা, আস্তে আস্তে আমরা এটা 10 বছরের বা 15 বছরের যদি করে ফেলতে পারি, তাহলে তো বাংলাদেশের থেকে পদ্মা মেঘনা দিয়ে যে পানিটা চলে যায় সমুদ্রে শেষ হয়ে যায়, সেটা কিন্তু আমরা আটকে রাখতে পারি। আমাদের এখানে নদীর গভীরতা বাড়াতে পারি, পানি ওটা ইরিগেশনে ব্যবহার করতে পারবো। এটা আমাদের সুন্দরবনের দিকে আমরা নিয়ে যেতে পারবো, সুন্দরবনের লবণাক্ততা আমরা কমিয়ে আনতে পারি। এগুলোকে একটা সমন্বিতভাবে দেখতে হবে, এবং সেই জন্য প্রস্তুতিটা আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট, আমাদের প্ল্যানিং কমিশন এবং আমাদের পানি মন্ত্রণালয়, এদেরকে নিতে হবে। তো এই ক্যাপাসিটি যদি আমরা না বিল্ড করতে পারি, এবং সেই সব প্রতিষ্ঠানে, যেমন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের বড় রকমের দুর্নাম আছে যে তারা 10টা পাথর ফেলে বলে 10,000 পাথর ফেলেছে। এই ধরনের দুর্নাম থেকে তাদের বেরিয়ে আসতে হবে। এবং আপনি বলছেন যে পদ্মা যে ব্যারাজের কথা বলছিলেন, যেটা আসলে অনেকদিন থেকে আমরা শুনে আসছি, এটা কোনো কম্প্রিহেন্সিভ কোনো পরিকল্পনা কিন্তু আমরা আসলে দেখি না। এখন পর্যন্ত কোনো ফিজিবিলিটি হয় নাই। এটার প্রিলিমিনারি আইডিয়া হয়েছে, কস্টিং হয়েছে, কিন্তু এটাকে করতে গেলে হয়তো 3-4 বছর 5 বছর লাগবে এটাকে প্রস্তুতি নিতে। রাইট। এবং তারপরে কমিটমেন্ট জোগাড় করতে হবে বাইল্যাটারাল ডোনারদের কাছ থেকে, করে হয়তো একটা 10 বছরের একটা বাস্তবায়ন
প্রকল্প হাতে নিতে হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সফরে আরেকটি বিষয় বলা হচ্ছে যে সহায়তা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা আইডিএর তহবিলেও 50 ভাগ বাড়ানোর কথাও আসছে। আরেকটি উইং হচ্ছে আইডিএ, যদি আমরা বলি এইখানে আসলে প্রস্তুতি কি আমাদের কেমন হতে পারে? দেখুন, বাংলাদেশ সবসময় আইডা থেকেই টাকা নিত এতদিন পর্যন্ত। এখন বলা হচ্ছে যে আইবিআরডি থেকেও টাকা নেওয়া হবে, কিন্তু যদিও আমরা হয়তো আইবিআরডির অ্যাক্সেস নেব, কারণ বড় বড় প্রকল্প করতে গেলে আইবিআরডির টাকা নিতে হবে, নন কনসেশনালটা নিতে হবে। আচ্ছা, কিন্তু যেটা আমি মনে করি যে একটা আমাদের জন্য একটা স্বস্তির কারণ, সেটা হচ্ছে যে আইডা লেন্ডিংটাও 50% বাড়ানোর প্রস্তাব করেছেন জি, বিশ্বব্যাংক করেছে। এবং নতুন আইডিয়া রিপ্লেনিশমেন্ট হচ্ছে। আইডিয়ার টাকাটা তো এই গ্র্যান্ট মানি দেওয়া হয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল ডোনাররা বসে তারা আইডিয়াকে রিপ্লেনিশ করে, হয়তো আরো $10 বিলিয়ন বাড়িয়ে দেয়, আগে যেটা আছে সেটা প্লাস আরো $10 বিলিয়ন বাড়িয়ে দিল। এই যে এক্সট্রা টাকাটা আসলো, তখন সবার অ্যালোকেশন কিছু কিছু করে বেড়ে যায়। তো বাংলাদেশ এখন আইডাতে নাম্বার 1 রিসিপিয়েন্ট কান্ট্রি। আচ্ছা। আগে ছিল চায়না, ভারত, বড় বড় দেশগুলো, তারা তো এখন আর আইডা নিচ্ছে না বা পাচ্ছে না। আচ্ছা। কাজে আমরাই এখন সবচেয়ে বড় ব্যবহারকারী হয়ে গেছি। একটা আমাদের ধরে রাখতে হবে আরো কিছুদিন, নিশ্চয়ই আমাদের 21 সাল পর্যন্ত, তারপরে কিন্তু আবার আমাদেরকে তারা আমরা হয়তো এই ক্যাটাগরি থাকবো না। ডক্টর মনসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।